প্রিয় দর্শক আপনাদেরকে লাইভে স্বাগত জানাই। আপনারা অনেকদিন ধরে আমার অপেক্ষা করছিলেন। অনেকেই অনেক ধরনের মন্তব্য লিখেছেন। আপনাদেরকে ধন্যবাদ আমাকে নিয়ে এভাবে কনসার্ন থাকার জন্য এবং আমি আসলেই আ খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম। মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। কোনো প্রকার ভিডিও রেকর্ড করে আপলোড করা বা লাইভ সেশন গুলো পরিচালনা করার মতো শক্তি আমার ছিল না। সেজন্য আমি অফলাইন ছিলাম এবং আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমাকে আপনারা মনে রেখেছেন এবং আমাকে ফিরে চেয়েছেন। নানানভাবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন। আমার সাথে যোগাযোগে ব্যর্থ হয়ে আমার সহকর্মীদের কে আপনারা রিচ আউট করেছেন এবং তাদের মাধ্যমে জানার চেষ্টা করেছেন আমি ঠিকঠাক আছি কিনা। যেসব ধরনের মন্তব্য এসেছে সেগুলোর কিছু বিষয় আমি একটু উল্লেখ করতে চাই। কেউ মনে করেছেন যে আমি বিয়ে করে হয়তো হানিমুনে ছিলাম। কেউ মনে করেছেন যে আমি গুম হয়ে গেছিলাম। কেউ আবার মনে করেছেন আমি মরে গেছিলাম। আবার কেউ এটাও ভেবেছেন সাইবার আক্রমণের শিকার হয়েছি, যেটি আমার ক্ষেত্রে এক প্রকার অসম্ভব। আবার কেউ মনে করেছেন আমি ব্ল্যাকমেইলের শিকার হয়েছি। এই ধরনের অনেক কথাবার্তা অনেকে বলেছেন। আবার কেউ লিখেছেন যে আম আমি বেশ কয়েক বছর আগে তৎকালীন মন্ত্রী, বেশ প্রভাবশালী মন্ত্রী হাসান মাহমুদ কর্তৃক আমার পরিবারের সদস্যদের উপরে একের পর এক নির্যাতন, তাদেরকে থানায় বিনা অপরাধে আটকে রাখা ৪৮ ঘন্টার বেশি সময় ধরে এবং আ আ বাড়িতে গিয়ে হামলা, যত ধরনের ঝামেলা সৃষ্টি করা সবই করেছিল। তবুও আমি অনলাইন ছিলাম। আমি প্রতিবাদ চালিয়ে গেছিলাম। আমি হারিয়ে যাইনি। এই বিষয়টি স্মৃতিচারণ অনেকেই করেছেন এবং এই স্মৃতিচারণ করে বা একের পর এক আমার পেজ, YouTube চ্যানেল হ্যাকের পরেও আমি টিকে ছিলাম। এটি স্মৃতিচারণ করে বুঝিয়েছেন যে না, আমি আসলে আ কোন প্রকার ব্ল্যাকমেইলিং বা কোন প্রকার হুমকি-ধমকিতে আসলে দমে যাওয়ার লোক নই। তো যারাই যা কিছু মন্তব্য করেছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ। আমি আমার জায়গাটি স্পষ্ট করছি। আমি একটি আ ব্যক্তিগত বিষয়ে তীব্রভাবে ইনভলভ হয়ে গেছিলাম এবং আমি সেখানে মারাত্মকভাবে, আমি মনে করি আমি আমার সাথে অবিচার হয়েছে, আমি প্রতারিত হয়েছি, আম অপমানিত বোধ করেছি এবং এই বিষয়টি আসলে আমার সাথে অনেকগুলো বছর পর ঘটেছে, যে কারণে আমি ঠিকঠাক সামাল দিতে পারিনি। অর্থাৎ মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। আ ডক্টরের শরণাপন্ন হতে হয়েছে এবং আ ওষুধপত্র খেতে হয়েছে এবং এখন অনেকটা রিকভার করেছি এবং আরো ১ মাস পরে বা ২ মাস পরে আমার ফেরার কথা ছিল, কিন্তু বলতে পারেন বাধ্য হয়েই ফিরেছি। তো যাই হোক, ব্যক্তিগত জীবনে অনেকেরই অনেক বিপর্যয় ঘটে। আমরা চলার পথে নানান চড়াই-উতরাইয়ের মধ্য দিয়েই যাই এবং আমার মনে হয় আমি যে বিপর্যয়ে পড়েছিলাম সেটি অনেক বছর পরে হলেও এরকম বিপর্যয়ে আপনিও পড়েছেন এবং আপনি কাটিয়ে উঠেছেন। আপনি হয়তো খুব দ্রুত কাটিয়ে উঠেছেন। আমার ক্ষেত্রে এটা একটু কঠিন ছিল। আমাকে অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে। আমি সেই বিসর্জনগুলো দিয়েছি। এবং আরো আ এই এই ছিল আমার এই প্রায় ১ মাস ধরে অনুপস্থিতির কারণ। অনেকে মন্তব্য করেছেন ইশতেহার নিয়ে কিছু বলার জন্য। আমি এই লাইভের শেষের দিকে ইশতেহারের বিষয়ে কিছু কথা বলব। আপনারা সেটি শুনে দিতে শুনতে পারেন। আপনারা একটু অপেক্ষা করবেন। আ তারপরে মন্তব্য করেছেন, "মাসুদ ভাই কেমন আছেন?" মাসুদ ভাইয়ের ব্যাপারটিও আমি লাইভের শেষের দিকে বলার চেষ্টা করব। অনেক ধন্যবাদ। আমি অনুরোধ করব আপনাদেরকে যে আমি যে উপস্থিত থাকতে পারিনি, এই বিষয়টি নিয়ে আপনারা আ অনেকেই ব্যথিত হয়েছেন, আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। আমি আশা করব এটি খুব স্বাভাবিকভাবে দেখবেন। যদি এমন হতো যে আমি আসলেই চিন্তাভাবনার দিক থেকে এত তীক্ষ্ণভাবে চিন্তা করতে পারছি না বা এখন যেভাবে করছি সেটা পারছিলাম না। আমি অনেকটা vulnerable situation এ ছিলাম। সেই অবস্থায় আমি activism করলে কি করতাম? activism আসলে কোনো ফাজলামের জায়গা না। আমাদের বাংলাদেশে অনেক ইনফ্লুয়েন্সার আছেন যারা বাড়ি ভাঙায়, গাড়ি ভাঙায়, এই যে মবের যারা স্টার, মব স্টার তাদের আম তারা এগুলো কেন করে আপনারা জানেন? তাদের স্বার্থ উদ্ধারের জন্য। ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার বহিঃপ্রকাশ সমাজের উপর দিয়ে ঘটায়। তাদের রাগ, ক্ষোভ, জিঘাংসা সবকিছুই মানুষের উপর দিয়ে চালিয়ে দেয়। আমি মনে করি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে এটা আমার কাজ নয়। আমি যদি প্রস্তুত মনে না করি নিজেকে মানসিকভাবে, কারণ এটা ড্রাইভিং এর মতো অনেকটাই সিরিয়াস বিষয়। মানে আপনি একটু ভুল করলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। সেটা আপনার না হোক অন্যের ক্ষতি হতে পারে। বা সমাজে বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। আমি সেটি করতে পারি না বলে আমি আসলেই নিজেকে সরিয়ে রেখেছি এবং সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টস গুলো আমি নিজে হাইড করে রেখেছিলাম। আ কিছু অ্যাকাউন্টস ডিলিট করে দিয়েছিলাম, কিন্তু সেগুলো আবার রিকভার করেছি এবং এখানে কোনো আ সাইবার আক্রমণ, হ্যাকিং কোনো কিছুই জড়িত নয়।
এবং আ এখনো অনেকে মন্তব্য করছেন। আমি মনে করব যে আমি যেটা বলছিলাম সেই যে বিষয়টি একটু অনুধাবন করবেন। জীবনে চড়াই উতরাই আসে। আপনি যদি সৎ থাকেন, আপনি যদি কারো সাথে অন্যায় না করেন, আপনি যদি কারোর অধিকার খর্ব না করেন, কারোর গোপনীয়তা ভঙ্গ না করেন, তাহলে আপনার সাথে যা কিছু অন্যায় হোক না কেন, আপনি সেটি কাটিয়ে উঠতে পারবেন এবং আপনি নিজের উদ্যমে এগিয়ে যাবেন এবং আপনি সফল হবেন। ব্যর্থতা বা ক্লান্তি, গ্লানি আপনাকে ছুঁতে পারবে না। আমি আহ এটুকুই আ বলে এখানে ফুল স্টপ করতে চাই এই বিষয়টিতে। এখন থেকে প্রতিদিন আপনারা আমাকে পাবেন। আমি বেশ কিছু শো নতুন করে শুরু করব এবং ভিডিওস আগে যেরকম আ আগে যতটা রেগুলার ছিলাম এর চেয়ে অনেক বেশি রেগুলার থাকবো এখন। অর্থাৎ প্রতিদিন কিছু না কিছু ভিডিও আ লাইভ শো আম আ অথবা আপনারা ভিডিওস পাবেন, বিশেষ পর্ব পাবেন এবং আমি আরো কিছু জিনিস আপনারা সেগুলো সময়ের সাথে, সাথে বুঝতে পারবেন। প্রযুক্তিগত পরিবর্তন এনেছি, টিম বড় করেছি এবং এই যে ব্রেকটা নিয়েছিলাম সেই ব্রেকে জীবন সম্পর্কে অনেক কিছু ভেবেছি, সমাজ সম্পর্কে অনেক কিছু বোঝার চেষ্টা করেছি এবং তার বহিঃপ্রকাশ আপনাদের সামনে অতীতের মতোই ঘটবে। তো প্রসঙ্গে যাওয়া যাক। দীপুচন্দ্র দাস। হয়তো এই নামটি শুনে আপনাদের অনেকেরই আ ভালো লাগে না এখন আর। যে, "আরে ভাই দীপুচন্দ্র দাসকে তো হত্যা করা হয়েছে।" কেউ বলেন আবার শহীদ হয়ে গেছেন। তো অনেক কিছু ঘটেছে এটা নিয়ে আর শুনতে চাই না, বুঝতে চাই না, দরকার নেই। এটা তো আমরা জানিই কি ঘটেছে। হ্যাঁ, আমরা জানি। আমরা আরেকটু জানার চেষ্টা করি। আমি সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি বাইরে থাকলেও YouTube টি চালু ছিল। আমি বিভিন্ন ভিডিওস দেখেছি, সংবাদ শুনেছি, দেখেছি। দীপুচন্দ্র দাসকে নিয়ে খুবই হতাশ আমি যে আ ২-৩ টা পক্ষ এখানে দাঁড়িয়ে গেছে। ১ম যে পক্ষটি তাদেরকে আপনারা চেনেন তৌহিদি জনতা যারা ভিন্ন মত, ভিন্ন পথের মানুষের মৃত্যু, হত্যা বা যেকোনো ক্ষতিকে পুঁজি করে তারা একটি শব্দ খুব প্রাউডলি বলে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ ফি নারি জাহান্নামা বা জাহান্নামী এই ধরনের কথাবার্তা বলে। অর্থাৎ কাফের মুশরিক মারা গেছে আলহামদুলিল্লাহ এবং তারা জাহান্নামে যাবে। এই বিষয়গুলো তারা নিশ্চিত। আল্লাহর সাথে তাদের কথা হয়। তো এই পক্ষ উল্লাস করেছে এবং আরেক পক্ষ ছিল মডারেট মুসলিম। তারা ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছেন, এই হত্যা ইসলাম সাপোর্ট করে না। এইভাবে আসলে একটা জলযন্ত্র মানুষকে পুড়িয়ে মারা হলো। আ এতে তো আমাদের ইসলামের বদনাম হবে। আরেকটা পক্ষ বাঙ্গু সেকুলার তারা বলার চেষ্টা করল যে দীপুচন্দ্র দাস ইসলামে আঘাত দেয়নি, তাই তাকে হত্যা করা ঠিক হয়নি। মানে ভাবটা এমন যে দীপুচন্দ্র দাস বা এরকম কেউ যদি ইসলাম বা কোনো ধর্মে আঘাত দেয়, তাহলে তাকে হত্যা করা ঠিক আছে। মানে ভিকটিম ব্লেমিং। ভাবুন এই ৩ শ্রেণীর মধ্যে আপনি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন? এরা ৩ পক্ষই ভয়ংকর। কেউ ভিকটিম ব্লেমিং করছে, কেউ সরাসরি আ ভিকটিমকে ব্লেম না করলেও যে তাকে হত্যার কারণে বা তার ক্ষতি করার কারণে কি তাদের ক্ষতি হয়েছে অর্থাৎ এই মডারেট মুসলিমদের সেটি নিয়ে তারা সরব। আরেক পক্ষ তো আলহামদুলিল্লাহ। সবকিছুতে ও ইসলামিক? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই ৩ পক্ষের বাইরের যে পক্ষ তাদের মধ্যে মনুষ্যত্ব আছে বলে আমি মনে করি। অর্থাৎ আমরা যারা সাধারণ মানুষ, আমরা আসলে এই ধরনের অধিকার খর্ব, মানুষের জীবন কেড়ে নেওয়া এবং তার জীবনে ব্যাঘাত ঘটায় এগুলোর নিন্দা জানাই। এই কাজগুলো আমরা নিজেরা ব্যক্তি জীবনে করি না। অন্য কেউ করলে তার তীব্র নিন্দা জানাই এবং সেই নিন্দা থেকে আমরা একটু আবার ভাবার চেষ্টা করি। দীপুচন্দ্র দাস আ তিনি আসলে কি ছিলেন, তার সাথে কি ঘটেছে? তিনি কি ছিলেন আপনারা জানেন একজন গার্মেন্ট কর্মী এবং তিনি সেখানে পদোন্নতি পেয়েছিলেন। ভাইজার টাইপের কিছু একটা হয়েছিলেন। আ এই তার যারা কম্পিটিটর ছিল, তার যারা কলিগ তারা চিন্তা করল, "আরে একে তো কর্মসংস্থানে কোনোভাবে আমরা দমিয়ে রাখতে পারছি না। সে নিজ যোগ্যতায় এগিয়ে যাচ্ছে। তাই তাকে আ ইসলামিক মব লেলিয়ে দেওয়াটা উপযুক্ত হবে।" ধর্মে আঘাত দিয়েছে বলে কিছু মব লেলিয়ে দিল এবং তাকে তৌহিদি জনতাদের ধর্ম কি, তাদের বিশ্বাস কি, তাদের অবস্থান কি, তাদের মাথা, তাদের লেবাস এগুলো সবই স্পষ্ট করে তারা আসলে কারা এইসব ভিডিও আমরা দেখেছি। সেই বীভৎস ভিডিও আমি আর দেখতে চাই না। আপনাদেরও দেখাতে চাই না। খুবই আ
খারাপ সময়ে আমি এই ভিডিওগুলো দেখতে হয়েছে। আমি তখন অ্যাক্টিভিজমে থাকলে আমি অনেক কিছু হয়তো করে ফেলতাম। অতীতে আমি অনেকবার ভারতে, বাংলাদেশে থাকা অবস্থায় vulnerable সিচুয়েশন ছিলাম। তখন দেখেছেন অনেকবার কোরআন ছেড়েছি, অনেক কিছু করেছি। আমি এই কাজগুলোর পুনরাবৃত্তি করতে চাই না। কারণ কোনো নিরপরাধ মানুষকে আমি আঘাত দিতে চাই না, যে কিনা আসলে এই আ ধর্মীয় সন্ত্রাসের সাথে যুক্ত নয়। তার বিশ্বাসের সাথে যদি ধর্মীয় সন্ত্রাসীদের বিশ্বাস মিলেও যায়, ওই একই পাল্লায় সবাইকে আমি মাপতে চাই না। তো প্রিয় বন্ধুগণ, এই যে দীপুচন্দ্র দাসের ব্যাপারে ভিকটিম ব্লেমিং করা হলো, তিনি ধর্মে আঘাত দেন নাই, তাই তাকে হত্যা করা ঠিক না। এই বাঙ্গু সেকুলারদের ব্যাপারে একটু কথা বলি। দেখুন, ধর্মে আঘাত দিল কি দিল না, এটা তো আপেক্ষিক। ধর্মীয় অনুভূতিতে আঘাত বিষয়টাই তো আপেক্ষিক। এই সাধারণ বিষয়টি এই বাঙ্গু সেকুলারদের কেন মাথায় আসে না? আমি একটু উদাহরণ দিচ্ছি। ধর্মে আঘাত বলতে যে বিষয়টি বোঝায়, সেটি মুসলমানদের মধ্যে যারা যে স্তরগুলো রয়েছে সেখানে আসলে ভ্যারি করে। যেমন কেউ যদি ইসলাম ধর্ম জানেন, বোঝেন, তার কাছে ধর্মীয় অনুভূতিতে আঘাত একরকম। আবার যিনি প্র্যাকটিসিং মুসলিম কিন্তু ইসলাম জানেন না, তার কাছে ধর্মীয় অনুভূতিতে আঘাতের সংজ্ঞা আবার অন্যরকম। আবার যিনি আহমেদিয়া বা শিয়া বাংলাদেশে রয়েছেন, বা মাজারপন্থী যাদেরকে বলা হয়, অর্থাৎ উদারপন্থী মুসলমান যারা রয়েছেন, তাদের কাছে ধর্মীয় অনুভূতিতে আঘাত আরেক বিষয়। এবার আমরা একটু ফ্যানাটিক তৌহিদি জনতাদের ধর্মীয় অনুভূতির ব্যাপারটি ভাবার চেষ্টা করি। যারা ইসলাম জানে না, সেই সকল মুসলমানদের কাছে গিয়ে যদি আপনি ইসলামের স্পর্শকাতর কিছু বিষয়ে কথা বলেন, তাহলে তারা কিন্তু ক্ষেপে যাবে। তারা বলে বসবে যে, "হ্যাঁ, তুমি আমার নবীকে ডাকাত বলেছ, তুমি আমার নবীকে ধর্ষক বলেছ, তুমি আমার নবীকে ভণ্ড নবী বলেছ।" এই কথাগুলো তারা বলবে, কারণ তারা কোরআন হাদিস জানে না। আবার কোরআন হাদিস পড়েছেন, সিরাত গ্রন্থ পড়েছেন এমন একজন মুসলমানের কাছে গিয়ে যদি আপনি এই একই কথাই বলেন, তাহলে তিনি কিন্তু এই বিষয়ে তার ভিন্ন ব্যাখ্যা দেবেন, কিন্তু তিনি মনে করবেন না আমার নবীকে ডাকাত বা ধর্ষক বলা হয়েছে। কারণ ১৪০০ বছর আগের ইসলামের ১৪০০ বছর বা ১২০০ বছর বা ১১০০ বছর আগে লিপিবদ্ধ করা যে ব্যাখ্যাগুলো ইসলামের রয়েছে, সেগুলো আসলে যারা ইসলাম জানে না তাদের কাছে খুবই ভয়ংকর মনে হবে। তাদের কাছে মনে হবে তাদের নবীকে, তাদের আল্লাহকে অপমান অপদস্থ করা হয়েছে। তো বুঝলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত আসলে আপেক্ষিক। একেকজনের কাছে একেক রকম। আপনি যদি আ আহমেদীয়া সম্প্রদায়ের কাছে গিয়ে জিহাদ সম্পর্কে বলেন, তারা বলবে যে, "না, আমরা জিহাদ-টিহাদে বিশ্বাস করি না।" আপনি যদি তাদেরকে বলেন নাস্তিকদের কল্লা ফেলে দিতে হবে, তারা বলবে যে, "না, আমরা সহাবস্থানে বিশ্বাস করি।" তো এরকম পার্থক্য তৈরি হয়। এবার আপনি যদি একটু মডারেট মুসলমানদের কাছে যান, তাহলে দেখবেন যে তারা আসলে না ঘাড়কা না ঘাটকা। তারা ইসলামও জানে না, জানার চেষ্টাও করে না, বোঝার চেষ্টাও করে না। তারা কোরআন হাদিসের ব্যাখ্যাকেও নিজের মতো করে তৈরি করে। আবার ফ্যানাটিকদেরকেও তারা ইনিয়ে বিনিয়ে অন্যভাবে নেওয়ার চেষ্টা করে। এবার এই যে বাঙ্গু এলিট যারা রয়েছে, বাঙ্গু অনেকে প্রগতিশীল দাবি করে, তাদের অবস্থা কি? তারা মডারেটদের চেয়েও মূর্খ। তাদের কোনো কিছুরই জানার দরকার নেই। একটা ব্যাখ্যা এনে তারা বিভিন্ন ইসলাম শান্তির ধর্ম, পৃথিবীর কোনো ধর্ম অশান্তির কথা বলে না। পৃথিবীতে আসলে যত সকল হানাহানি হয়েছে এগুলো আসলে আ ধর্ম দ্বারা যারা বিভ্রান্ত তাদের দ্বারা হয়েছে। সহজ বিষয়টা জানে না, পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ধর্মীয় যুদ্ধে। একে অন্যকে এই বিশ্বাসের ভিন্নতার কারণে হত্যা করেছে। এখানে সুস্পষ্টভাবে একটা কথাই বলতে হবে, দীপুচন্দ্র দাসের দায় কি? কোনো দায় নেই। সে যদি নবী মোহাম্মদ, যীশু খ্রিস্ট, কৃষ্ণকে সারাদিনও গালাগালি করে, বাংলাদেশের বা অন্য কোনো ব্যক্তির অধিকার নেই তাকে একটা থাপ্পড় দেওয়ার। কোনোভাবে বাংলাদেশের কোনো অপরাধের জন্য, এমনকি কেউ ধর্ষণ করলেও আপনি তাকে গিয়ে গায়ে হাত তোলার অধিকার রাখেন না। দেশে আইন আদালত আছে। এবার হচ্ছে আইনের বিষয়টা। আইন কি করছে আমরা একটু দেখব। দীপুচন্দ্র দাসের বিষয়ে কিছু তথ্য উপাত্ত তো আপনাদের আমি তুলে ধরবই। তো আমাদের পার্থক্যগুলো বুঝতে পেরেছেন? ফান্ডামেন্টাল কোন জায়গায় আমরা পিছিয়ে আছি? আমরা এখনো খুঁজছি দীপুচন্দ্র দাস ধর্মে আঘাত দেয় নাই, তার মানে তাকে মেরে ফেলা ঠিক হয় নাই। আবার ওই যে ধর্মীয় অনুভূতি বিষয়টা একেকজনের কাছে একেক রকম। বাঙ্গু সেকুলাররা একেক রকম ভণ্ডামি করে যাচ্ছে। এই ভণ্ডতরদের ভেতরে আমরা কিন্তু প্রতিনিয়ত দীপুচন্দ্র দাসদেরকে হারাচ্ছি। দীপুচন্দ্র দাস একা এই এই ঘ এই 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 বীভৎসতার শিকার হননি। এর আগে অনেকেই হয়েছেন। এবার আরেকটা প্রশ্ন থাকতে পারে, দীপুচন্দ্র দাস নামটা শুনেই তিনি হিন্দু ধর্মাবলম্বী, এইজন্য তাকে হত্যা করা হয়েছে কিনা? আমরা ইন্ডিয়ান মিডিয়ার গুলোর মধ্যে অনেকগুলোকে দেখেছি, বলেছে, তারা অনেকটা হাইলাইট করেছে যে দীপুচন্দ্র দাস হিন্দু, তাই তাকে মেরে ফেলা হয়েছে। বাংলাদেশে কি এই ঘটনা এভাবেই ঘটেছে যে হিন্দু হলেই মেরে ফেলা হয়? না, ব্যাপারটা এরকম নয়, একটু ভিন্ন। বোঝার চেষ্টা করি। দেখুন, দীপুচন্দ্র দাস এরকম
তৌহিদি জনতাদের হাতে হত্যার শিকার হয়েছেন ব্যাপারটি এমন নয়। এর কয়েক মাস আগেই তো আপনারা দেখেছেন কবর থেকে, মাজার থেকে লাশ তুলে মৃত ব্যক্তিকেও পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি উদারপন্থী মুসলমান ছিলেন। বাংলাদেশে অনেক ব্লগারদেরকে রাস্তায় ফেলে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে অনেকে এক্স মুসলিম ছিলেন। তো হত্যা করার ধরন আসলে ভিন্ন, হত্যাকারীরাও ভিন্ন। তবে এখানে হিন্দু হওয়াটা কি কোনো আসলে ভূমিকা রাখে? হ্যাঁ, বড় একটি ভূমিকা রাখে। হিন্দু হওয়ার কারণেই দীপচন্দ্র দাস হত্যার শিকার হয়েছেন, এটি আমি মনে করি এটি প্রাথমিক কারণ। এটা বোঝার জন্য আপনাকে এই তৌহিদি জনতাদের মনস্তত্ত্ব বুঝতে হবে। আপনি যদি কোথাও গিয়ে বলেন যে একজন হিন্দু ব্যক্তি তাদের নবী, তাদের আল্লাহকে নিয়ে কটু মন্তব্য করেছে, তাহলে এক বাক্যে তারা এটিকে বিশ্বাস করে নেবে, মেনে নেবে। এর কারণ এই উগ্রপন্থী মুসলমানরা মনে করে যে হিন্দু বা বিধর্মী, তারা অমুসলিমদেরকে বিধর্মী মনে করে। তো অমুসলিমরা ইসলামের শত্রু। এখানে ফুল স্টপ। তারা এটা মনে করে। যেহেতু ইসলামের শত্রু, সেহেতু ইসলামের সকল বিষয়ে তারা বিরোধিতা করবে, তারা আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করবে। যেহেতু দীপচন্দ্র দাসের বিরুদ্ধে গুজব ছড়ানো হয়েছে, তিনি ধর্মে আঘাত দিয়েছেন এবং তার নামটি দীপচন্দ্র দাস, তাই তৌহিদি জনতারা এক বাক্যে এটা কোরআনের একটা বাণী হিসেবে ধরেই নিয়েছে যে দীপচন্দ্র দাস এই অপরাধ করেছে। কোনো জিজ্ঞাসার, কোনো জানাশোনার প্রয়োজন নেই। এখানে যদি মোহাম্মদ দীপু হতেন তাহলে তাকে গিয়ে জিজ্ঞেস করা হতো, এই তুই কি নাস্তিক হয়ে গেছোস? বা তাকে প্রাথমিক একটা সুযোগ দেওয়া হতো আত্মপক্ষ সমর্থনের। দীপচন্দ্র দাসদের বেলায় এটা মোটেও ঘটে না। এরকম লিঞ্চিং বাংলাদেশে যারা হিন্দুরা রয়েছেন তারা শিকার হয়েছেন কিনা আপনার ব্যক্তি জীবনে, অন্ততপক্ষে এই ইউনুস রেজিমে, আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো দীপচন্দ্র দাসের ধর্মীয় বিশ্বাস অবিশ্বাস নিয়ে যে অবস্থান, সেটির কারণে তিনি যে এই নৃশংসতার শিকার হয়েছেন সেটি আমাদের বুঝতে বাকি থাকে না। আ কেন আপনার মনে হতে পারে যে ধর্মীয় ভিন্নতার কারণেই তৌহিদি জনতার এরকম মনে কেন করে? সেই তৌহিদি জনতার বিশ্বাস অনুযায়ী কয়েকটি প্রশ্ন করি। প্রিয় মুসলমান ভাই, আপনাকে যদি বলা হয় শ্রীরামচন্দ্রের বিরুদ্ধে আপনি কোনো কথা বলতে পারবেন না। আপনি আম শ্রীকৃষ্ণের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না। বা আপনি ইহুদিদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না। ইহুদিদের ধর্মীয় পুস্তক নিয়ে আপনি কোনো মাথা ব্যথা দেখাতে পারবেন না, কারণ আপনি মুসলমান। এই প্রশ্নটি আপনাকে করা হলে আপনি কি বলবেন তখন? তেলে বেগুনে জ্বলে উঠবেন এবং বলবেন, "হ্যাঁ, আমি তো মুসলমান। আমার কি যায় আসে? ইহুদিরা কি বিশ্বাস করে তা নিয়ে? আমার কি যায় আসে? কৃষ্ণ কে, রাম কে, তার সমালোচনা আমি কেন করতে পারব না? হ্যাঁ, কৃষ্ণ তো অনেকগুলো বিয়ে করেছে। হ্যাঁ, রাম তো সীতাকে ফেলে চলে গেছে। সে তো গাদ্দার।" এরকম, সে তার তার স্ত্রীর সাথে গাদ্দারি করেছে। এরকম আ মানে নানান আপনি কথা গল করে বলে যাবেন এবং চর্বিত চর্বণ যা কিছু আছে সব ঢেলে দেবেন। দেবেন কিনা? তখন কিন্তু আপনার ধর্মীয় অনুভূতি, ধর্মীয় বিশ্বাসের, আপনার ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় অধিকার প্রশ্নটি জেগে আসবে। কিন্তু একই জিনিস যখন একজন হিন্দু ধর্মাবলম্বীকে আপনাকে প্রশ্ন করা হয় যে, "আচ্ছা, একজন হিন্দু ধর্মাবলম্বী কি নবী রাসূলদের সম্মান করতে বাধ্য? আল্লাহকে সম্মান করতে বাধ্য? ইসলামিক নিয়মকানুন মেনে এই দেশে বসবাস করতে বাধ্য?" আপনি বলবেন, "হ্যাঁ, অবশ্যই। তাকে আযান শুনতে হবে, তাকে ওয়াজ মাহফিল শুনতে হবে, কোথাও কোরআন তেলাওয়াত করা হলে সে দাঁড়িয়ে শুনবে। নবী আল্লাহকে নিয়ে কোথাও কথা উঠলে সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহকে সম্মান করবে।" এই কথাগুলো কিন্তু আপনি বলবেন। এই যে ডাবল স্ট্যান্ডার্ড। আপনার বেলায় ১৬ কলা, তার বেলায় কাঁচকলা। বুঝতে পেরেছেন তৌহিদি জনতারা কেন হিন্দু হলেই তাকে আ শত্রু মনে করে? এবং এটা শুধু তৌহিদি জনতারা মনে করে না, এটা রাষ্ট্র মনে করে। এই বাংলাদেশে আপনি কোন হিন্দু ধর্মাবলম্বী বা হিন্দু নামে আসা কোন প্রেসিডেন্ট পেয়েছেন, কোন প্রধানমন্ত্রী পেয়েছেন, কোন গুরুত্বপূর্ণ মন্ত্রী পেয়েছেন? পাননি। স্বাধীনতার এই এ এ এই ৫৪-৫৫ বছর পরে এসেও আপনি এটা পাননি। পাবেন না। এটাই রাষ্ট্র কর্তৃক আসলে আ ভিন্ন মত, ভিন্ন পথের মানুষদের এভাবেই পিছিয়ে রাখা হয়। আপনি একই দৃশ্য ভারতে দেখবেন না। ভারতের আ প্রেসিডেন্ট আ মুসলমান থেকে হয়েছেন। এখন যিনি প্রেসিডেন্ট আছেন তিনি আ আমাদের বাংলাদেশের ভাষায় ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি। তো আদিবাসীদের মধ্য থেকে তাদের প্রেসিডেন্ট আছে। আমরা দীপুচন্দ্র দাসের ব্যাপারে রাষ্ট্রযন্ত্র যে জড়িত এই বিষয়টিই কাউকে আমি বলতে শুনিনি। আমি দুঃখিত। আমি যতগুলো ভিডিও দেখেছি, আমি যতগুলো আ পডকাস্ট শুনেছি, আবার আ ভণ্ড নাস্তিকদের বক্তব্য শুনেছি, তাদের পক্ষ থেকে একই চর্বিত চর্বণ, দীপুচন্দ্র দাস আসলে ইসলামে আঘাত দেয়নি, তাকে মেরে ফেলা ঠিক হয়নি, সে আসলে এটা বোঝাতে চায়নি, সে আসলে এই সেই শহীদ হয়ে গেছে কেউ আবার বলছে। আরে বেটা, দীপুচন্দ্র দাস শহীদ হতে গেছে নাকি?
তো এই ধরনের কথাবার্তা আমি শুনেছি কারোর কাছ থেকে। এটা এই যে রাষ্ট্র, এই যে ইউনুস জ্ঞানযুক্ত এই ভায়োলেন্সের সাথে, সেই বিষয়টি কেউ নোটিস করেননি। আমি একজন প্রথিতযশা আইনজীবীর একটি ফেসবুক স্ট্যাটাস দেখাই, যেটি ডিসেম্বরের 24 তারিখ তিনি লিখেছেন। আ ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, তাকে অনেকেই আপনারা চেনেন, যারা চেনেন না তার ব্যাপারে একটু জেনে নেবেন। তো তিনি লিখেছেন, দীপুচন্দ্র দাসকে স্থানীয় থানায় যে সকল পুলিশ সদস্য তথাকথিত তৌহিদি জনতার হাতে খুন করার জন্য তুলে দিল, তারাও খুনের সহযোগী। তাদেরও খুনের সহযোগী হিসাবে বিচার করতে হবে। এটি প্রশাসনিক বিষয় নয়। এটি প্রশাসনিক বিষয় নয়, সুস্পষ্ট হত্যাকাণ্ডে সহযোগিতা। এদের বিচারের কথা ভুলে যাওয়া যাবে না। এই খুনের বিরুদ্ধে কিংবা তার আগের সব রকমের নৃশংস ঘটনার প্রতিবাদে সরব না থাকা এবং রাষ্ট্রীয় ব্যর্থতার কারণে আজ রাঙ্গুনিয়ায় ৫ পরিবারের দরজায় তালা মেরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, এরকম আরও ঘটবে। তিনি এটি কোট করেছেন রাঙ্গুনিয়াকে। আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার দায় কেবল স্বরাষ্ট্র উপদেষ্টার একার নয়। যাদের আইনসঙ্গত দায়িত্ব আছে অথচ নিষ্ক্রিয় থাকছে, তাদের বিচারের মুখোমুখি করতে না পারলে এসব বন্ধ হবে না। বিচার দৃশ্যমান হতে হয়, অর্থাৎ বিচার নিশ্চিত করতে হয়। সত্যিই তো তাই। ২৪-এর পট পরিবর্তনের পরে পত্রিকা হিসেবে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা প্রথম হলেও গণমাধ্যমে হামলা প্রথম নয়। এর আগেও সময় টিভি, ৭১ টিভিতে আক্রমণ, লুটপাট হয়েছে। ৭১ টিভিতে মোট ৪ দফায় আগুন দেওয়া হয়েছে। যেসব সাংবাদিক আটকা পড়েছিলেন তাদের পাশের ভবনের ছাদে উঠে তারা পাশের ভবনের ছাদে গিয়ে লুকিয়ে থাকতে বাধ্য হয়েছিলেন। সেসব নতুন উসিলায় পাশ কাটিয়েছে এই ইউনূস সরকার, মবক্রেসি সরকার। এখনো একই প্রক্রিয়া। আইনে কোনো কাজ করার কথা থাকলে সেটি না করাও অপরাধের মধ্যে পড়ে। তো পারফর্ম সিচুয়েশনারি ডিউটি, অবসেশন টু পারফর্ম সিচুয়েশনারি ডিউটি। আমি দুঃখিত, আমার স্ক্রিনটি অনেক দূরে, এখানে আমি স্ক্রিনে পড়ছি ল্যাপটপে। তাই কেবল কথায় চিরে ভিজবে না, আজ নয় কাল মুখোমুখি হতে হবে। এটি ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার মূল্যায়ন। এবং এখানে এই ঘটনাগুলো যে দীপুচন্দ্র শুধু দাস নন, আরো অনেকের সাথে ঘটেছে। দেখুন, এখানে একটা লেখা রয়েছে, আমি অনেক দূরে স্ক্রিন পড়তে পারবো না, এখানে ক্যাপশনে কি রয়েছে। তবে খোকন দাসকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা, এখানে আরো একটু কিছু ক্যাপশন লেখা রয়েছে। আমি আবারও বলি, আমার ওই যে স্ক্রিনটা বড়, যেটা দেখে আমি পড়ি, সেটি আমি দেখতে পাচ্ছি না, অনেক দূরে, আর আমার সেটআপ বদলেছে। তো ছোট স্ক্রিনে এটি দেখা যাচ্ছে না। প্রিয় বন্ধুগণ, এরকম ঘটনা অনেকগুলো ঘটেছে। আমি অনেক কিছু সংগ্রহে রাখার চেষ্টা করেছি, অনেক কিছু রাখিনি। এবার এই মবরা কারা, তাদের কথা একটু শুনুন তো। আমরা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে। আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম। আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি। আমরা বানিয়াচংয়ে তানাকে পুড়িয়েছিলাম। আমাদের প্রতিবাদে আমাদের ভাই ৯ জনকে হত্যা করা হয়েছিল। এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায় আছি। বানিয়াচং আমরা তানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে। আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম। আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি। আমরা বানিয়াচংয়ে তানাকে পুড়িয়েছিলাম। আমাদের প্রতিবাদে আমাদের ভাই ৯ জনকে হত্যা করা হয়েছিল। প্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এখানে একজন মব সন্ত্রাসী, তিনি হবিগঞ্জের প্রধান সমন্বয়ক, তিনি তার পরিচয়টি দিচ্ছেন এবং তিনি বসে আছেন থানায় এবং পুলিশের সামনে বলছেন তিনি সন্তোষ নামক একজন পুলিশের সাব ইন্সপেক্টর, তিনি সহ তারা পুড়িয়ে হত্যা করেছেন এবং বানিয়াচং পুলিশ ফাঁড়ি তিনি পুড়িয়ে দিয়েছেন। বুক তাপড়ে এই কথাগুলো বলছেন এবং আমাদের পুলিশরা বসে বসে শুনছেন। আমরা একটু ইউনূস গ্যাংয়ের বিষয়টি ভাবার চেষ্টা করি। পুলিশ কেন শুনছে? কারণ এই পরিবর্তিত পরিস্থিতি, অর্থাৎ এই মবক্রেসির যে সরকার, ইউনূস সরকার ক্ষমতা দখলের পর থেকে পুলিশ হত্যার কোনো বিচার করা হয়নি। তাহলে পুলিশ কিভাবে মবদের হাতে দীপুচন্দ্র দাসদেরকে তুলে দিয়ে আসলে তাদের জীবন বাঁচায়নি, বা তারা আসলে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একটি অন্যায় হতে দেয়নি, সেটি আমরা কিভাবে বুঝবো? তো পুলিশ হত্যার বিচার কে করবে? রাষ্ট্র করবে, সরকার করবে। কিন্তু যেহেতু এই জুলাই সন্ত্রাসীরা এই কাজটি ঘটিয়েছে এবং জুলাই সন্ত্রাসীদের দ্বারা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ক্ষমতা দখল করেছে, তাই সে এই জুলাই সন্ত্রাসীদের বিচার করবে না, এটাই তো স্বাভাবিক। এবং এই
হবিগঞ্জের প্রধান সমন্বয়কের কথাবার্তার সাথে আ আ হাদি যে তার মানে আমি বলব হাদি হত্যাটি হয়েছে ইউনূস সরকার দ্বারা, জামাত ইসলাম করিয়েছে। এখানে এজেন্সি জড়িত থাকতে পারে অথবা জামাত শিবিরের প্রশিক্ষিত অস্ত্রধারী সন্ত্রাসী যারা এই যে মুগ্ধর মতো অনেককেই হত্যা করেছে স্নাইপার দিয়ে, তারাই এই একদম প্রিসাইজ অ্যাটাক করে হাদিকে হত্যা করেছে। তো আ এই মব সন্ত্রাসীরা পুলিশকে আসলে অনেকটা দমিয়ে দিয়েছে। পুলিশ তার স্বাধী স্বাধীনভাবে যে কাজ করার ক্ষমতা সেটি হারিয়ে ফেলেছে। এবং ইউনূস গ্যাং দেখেন এই দীপুচন্দ্র দাসের ঘটনাটির পরে আগে পরে দেখেন এই যে হাদি সেটা নিয়ে সবাই মাতামাতি করলো, প্রোফাইল পিকচার বদলালো। কিন্তু দীপুচন্দ্র দাসের ব্যাপারটি যেন অনেকটা বৈধ যে আচ্ছা তাকে হত্যা করা হয়েছে, ওকে মবরা করে ফেলেছে, তৌহিদি জনতারা করে ফেলেছে। এইসবের শাস্তি নিশ্চিত করা হয়নি। এর আগেও অনেকবার ধর্মীয় সন্ত্রাসীরা আসলে আ যারা এক্স মুসলিম অর্থাৎ ইসলামের সাথে বিদ্রোহকারীরা বা যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন, বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছেন, তাদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। আপনারা নাসিরনগরের ঘটনা জানেন, আপনারা রামুর ঘটনা জানেন, আপনারা কুমিল্লার নানুয়ারদিঘির ঘটনা জানেন, আওয়ামী লীগের আমলে কি ঘটেছে, এর আগে বিএনপির আমলে কি ঘটেছে, পূর্ণিমা রানী শীল, আপনাদের অনেকগুলো উদাহরণ দেওয়া যাবে। এই উদাহরণগুলো আসলে আমাদের আ কাছে আরো 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 বীভৎস হচ্ছে। দীপুচন্দ্র দাসের মতো ঘটনা বাংলাদেশে এর আগে কখনো ঘটেনি। একজন জীবন্ত মানুষের শরীরে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করা। আমি আসলে অনেকটা মানসিক ট্রমার মধ্য দিয়ে গেছি এবং এখান থেকে এখন অনেকটাই ফিরে এসেছি। আমি আসলে আর ট্রমায় যেতে চাই না। এটা খুবই বীভৎস। আপনাদের কি মনে হয় যে আম আ এই যে আ কথাগুলো আপনারা শুনলেন, এই কথাগুলো কি আসলে আমাদের সবার বলা উচিত নয় কি? আমরা কি বলেছি? আমরা কি এই আ সরাসরি ইউনূস সরকার যে দায় এবং তাদের যে মব বাহিনী, তাদের যে বড় রকমের দায় রয়েছে, যেমনি দায় রয়েছে তৌহিদি জনতার, সেই সকল বিষয় কি আমরা পয়েন্ট আউট করছি? আমরা সেভাবে কি আসলে এগুলো প্রতিহত করার চেষ্টা করছি? আমরা করছি না। আমরা বিভিন্ন একটা গোষ্ঠীর দিকে ট্রিগার করছি। আচ্ছা তৌহিদি জনতারা এটা খারাপ করেছে। তৌহিদি জনতাদের ভালো হতে হবে। তাদের ভালো করে ইসলাম জানতে হবে। ইসলাম শান্তির ধর্ম। আবার কেউ বলছি যে ওকে তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেন নাই, তাকে আসলে হত্যা করাটা ঠিক হয় নাই। ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে তাহলে কিছু করলে হয়তো আমরা একটু একটা অজুহাত তো পেতাম এই জিনিসটাকে এড়িয়ে যাওয়ার। এখন যেহেতু অজুহাত পাইনি, আমরা এলিট নাস্তিক, আমরা আ ভণ্ড প্রগতিশীল। আমাদের আসলে এখন এটাকে সরাসরি সমালোচনা করতে হচ্ছে। এজন্য সময় ব্যয় করতে হচ্ছে। দিপু-ফিপু সমাজের বোঝা। এরা ইন্ডিয়া চলে যায় না কেন? এরকম একটা ভাবসাব। তো মিশ্র প্রতিক্রিয়া আপনারা শুনেছেন, দেখেছেন। তাদের মুখ এবং মুখোশ আপনারা জেনে রাখবেন। এতটুকুই আমি দীপুচন্দ্র দাসের ব্যাপারটি তুলে ধরলাম। আমার এখানে যদি আ আ আপনাদের ভিন্ন মত থাকে আপনারা লিখতে পারেন। এবার আপনাদের কিছু উম আ কমেন্ট পড়ার চেষ্টা করি। নিউ ইয়ারে নিউ লুক, সেই সুন্দর লাগছে ভাই। হ্যাপি নিউ ইয়ার। আসলে লুক বিসর্জন দিয়েছি। দাড়ি, চুল অনেক কিছুই বিসর্জন দিয়েছি জীবন থেকে। এবং বড় ধরনের বিপর্যয় থেকে কাটিয়ে উঠতে গেলে হয়তো অনেকে অনেক কিছু করতে হয়। আমি এতটুকুই করেছি। আ আ প্রায় ২০ দিনের মতো, যাই হোক সেই বিষয়ে আর না যাই। আম বাপ্পা তিনি কমেন্ট করেছেন, "আসাদ ভাই অনেকদিন পর আপনাকে দেখতে পেরে আমি খুবই খুশি হলাম। হ্যাপি নিউ ইয়ার ভাই। হ্যাপি নিউ ইয়ার। আ আপনি ভালো থাকবেন। আমি আশা করছি।" অনেক ধন্যবাদ। আপনাকেও আ ধন্যবাদ জানাই যে আপনিও ভালো থাকবেন। আ আ ইশতেহার নিয়ে আমি বলব। ইশতেহার নিয়ে বলাটাও আমার আজকের লাইভের অন্যতম কারণ। আমি ইশতেহারের সার্বিক আচরণে এত দ্রুত সময় ফিরে আসতে বাধ্য হয়েছি। আমি আরেকটু সময় নিতাম। আমার অন্ততপক্ষে দাড়ি বড় হওয়া, চুল বড় হওয়ার জন্য সময় নিতাম। আমাদের বরগুনার গর্বিত সন্তান আসাদ নূর, অনেক ধন্যবাদ। আমি বরগুনায় আমার মায়ের বাড়ি, গোপালগঞ্জে আমার বাবার বাড়ি। তো আমি বরগুনার সন্তান। আমি মানে একই সাথে গোপালগঞ্জেরও সন্তান। আ এখানে মন্তব্য এসেছে পূর্ণ রানী, তিনি বলছেন, "ইশতার কাদের চ্যানেল, আপনি কার কাছ থেকে দুঃখ পেয়েছেন দয়া করে জানাবেন।" আম আ ওকে। আম আম দেখতে পেয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। অনেক দ্রুত কমেন্ট যাচ্ছে। আমি উম আ ইশতেহারে কি সব চলছে জঘন্য আলফা বলছেন। ওকে, এবার আমি ইশতেহার নিয়ে বলি। গত বছরের ডিসেম্বর মানে ২০২৩ সালের ডিসেম্বরের দিকে ইব্রাহিম খলিল সবাক তার আম উম পেন নেম সবাক পাখি, তিনি আমাকে এরও আরো ৬ মাস আগে একটি উদ্যোগের কথা বলেন যে একটি প্ল্যাটফর্ম তৈরি করা যায় কিনা যেখান থেকে সেকুলার থট সামনে আনা যায় সংঘবদ্ধভাবে। সংঘবদ্ধ শব্দটা ব্যবহার করা যাবে না, যে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের সেকুলার থট সমাজে জানানো যায় কিনা।
এবং সেক্ষেত্রে তিনি আমার সাথে পরামর্শ করলেন, যেহেতু দীর্ঘ একটা সময় ধরে আমি আ ভিডিও অ্যাক্টিভিজম করি। আমি তার সাথে প্রায় দেড় যুগের মতো সময় ধরে পরিচিত। আমি তাকে চিনি। সেই গণজাগরণের আগ থেকে, ব্লগ থেকে, এবং পরবর্তীতে তার সাথে আমার দেখা হয় ২০১৯ এ ১ম দেখা হয়। এর আগে টুকটাক যোগাযোগ ছিল এবং ১৯ এর পর থেকে অনেকটাই যোগাযোগ, এবং ২২-২৩ এর পর থেকে প্রতিদিন বলা যাবে না, কিন্তু ভালোই যোগাযোগ ছিল, এবং ২০২৩ এর শুরুর দিকে বা মাঝামাঝি সময় থেকে প্রতিদিনই কথা হতো, এবং আমরা আ একটি প্ল্যাটফর্মের উদ্যোগ নেই, এবং প্ল্যাটফর্মের নাম কি হবে সেখানে ইশতেহার নামটি আমি সাজেস্ট করি, এবং এটিই হয় ইশতেহার, এবং সেখানে আমরা ফাউন্ডিং মেম্বার ছিলাম ৪ জন। আপনারা তাদেরকে চেনেন। ১ম ইশতেহারের ভিডিওটি আসে খিলাফত নিয়ে। খিলাফতের ১ম পর্ব, এবং সেই খিলাফত পর্বটি প্রেজেন্ট করেছিলাম আমি, আসাদ নূর, এবং আ এপ সেটি স্ক্রিপ্ট আ লিখেছেন সৈকত চৌধুরী, এবং তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন আবুল হোসেন, এবং স্ক্রিপ্ট বিন্যাস করেছেন শওকত পাখি, এবং এডিটিং আ বা আ ভিজুয়াল দিয়েছেন শওকত পাখি। এবং প্রেজেন্টেশনে আমি ছিলাম। কিছুটা প্রেজেন্টেশনের সুবিধার্থে শব্দের বিন্যাস ঘটানো আমার ইশতেহারে কাজ ছিল। আমি সেটি করছিলাম। এবং ইশতেহারের টেকনিক্যাল যত ধরনের সাপোর্ট, অর্থাৎ আ কেউ একজন প্রেজেন্ট করবেন, তার মাইক্রোফোন কি হবে, লাইটস কি হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে স্ক্রিপ্ট পড়তে হয়, এই বিষয়টি গ্রুম করার দায়িত্ব ছিল আমার। আমি এই কাজটি করতাম। ইশতেহারে যতজনকে প্রেজেন্ট করতে দেখেন তাদের টেকনিক্যাল আ দিক বলেন, প্রেজেন্টেশনের দিক, এগুলো আমারই করা। এবং সাইবার সুরক্ষা দেওয়া আমার কাজ ছিল। আ এবং ইশতেহারকে প্রমোট করা, মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব আমি একার কাঁধেই নিয়েছিলাম বলা যেতে পারে। শওকত পাখি তিনি এলিট নাস্তিক। আ মানে নাস্তিক এটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু তিনি এলিট মনে করেন নিজেকে। তিনি কখনোই ইশতেহারের ব্যাপারে তাঁর টাইমলাইনে প্রচার, যদিও তার টাইমলাইনটি প্রচার করলেও কি না করলেও কি, তবে তিনি এটি করতেন না। আ একটা একদম শেষের দিকে এসে তিনি ২-১ বার এটি করেছেন। তো আমি ইশতেহারকে ফাউন্ডিং মেম্বার প্রেজেন্ট করেছি, টেকনিক্যাল টিম দেখেছি, এবং হোস্টদেরকে গ্রুম করার জন্য যাবতীয় সবকিছুই করেছি, এবং ক্ষেত্রবিশেষ অর্থ ব্যয় করেছি ইশতেহারের পেছনে। সেটা আমার সামর্থ্য অনুযায়ী অনেক টাকাই। $৫০০-৬০০ ব্যয় করা এ যাবৎকালে অনেক টাকাই, এবং আমি ইশতেহার থেকে একটা সিঙ্গেল পয়সা নেই নাই। ইশতেহার থেকে আমি সিঙ্গেল একটা অর্থ করি এই পর্যন্ত নেই নাই, এবং আমার আজীবনের কোনো কালে উদ্দেশ্যও ছিল না। এখন বলবেন ইশতেহার তো অনেক কোটি, কোটি টাকা ইনকাম করেছে। এরকম অভিযোগ আছে, আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়েছে ইশতেহার, জামাতের কাছ থেকে গেছে অনেক। আমি এই বিষয়ে জানি না। এরকম কিছু ঘটেছে বলে আমার মনে হয়নি। তবে ইশতেহার থেকে ইউটিউব রেভিনিউ প্রায় এ যাবৎকালে $১০,০০০ কানাডিয়ান ডলারের কাছাকাছি এসেছে, এবং এই পুরো টাকাটি শওকত পাখি তাঁর কাছেই। তিনি কি করেছেন এই হিসাব আমি চাইনি। তো আমার এই যখন মানসিকভাবে আমি অ্যাক্টিভিজমে ফিরতে প্রস্তুত না, তখন আমি কি করেছি, আমার সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইনভিজিবল করে ফেলেছি। এটা আমার মানসিক প্রশান্তির জন্য। আমি আগে বললাম যে আমি ব্যক্তিগত পর্যায়ে খুবই বাজেভাবে আম আমি কমেন্টে এভাবে করতে পারি যে, "I was used as a rebound", এবং আমি এই বিষয়টি মেনে নিতে পারিনি। আ মানে অন্য কারোর উপরে এটার ক্ষোভ বা বহিঃপ্রকাশ ঘটানোতে আমি বিশ্বাস করি না। আমি নিজের সাথে নিজে অনেক প্রশ্ন, উত্তর খোঁজার চেষ্টা করেছি। নিজের সাথে নিজে লড়েছি, এবং যখন দেখলাম ক্লান্ত হয়ে পড়ছি, আমি ক্লান্ত মস্তিষ্ক নিয়ে অ্যাক্টিভিজম এ ফিরে আসতে পারি, তখন আমি আমার অনেক কিছু বিসর্জন দিয়েছি। আ পোশাকের পরিবর্তন, মানে দেখতে পাচ্ছেন দাড়ি নেই। তো এই পরিবর্তনগুলো এনেছি যেন আমি সামনে না আসি, এবং পরে দেখলাম যে তাতেও কাজ হচ্ছে না। আমি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস গুলো ওই সময়ই খুব অল্প সময়ের মধ্যে বন্ধ করে দিয়েছি। আমি খুব দ্রুত সময়ের মধ্যে ডক্টরের, মানে সাইকিয়াট্রিস্ট এর কাছে যেতে পেরেছি, এবং আ মেডিকেশন এর মধ্যে ছিলাম। আ একটা ওষুধ সেটা আমাকে মস্তিষ্কের প্রায় 75% কর্মক্ষমতা পজ করে রাখত। কোন প্রকার ডিপ চিন্তায় যেতে দিত না। তো এই সময়ে আমি আম আমার সমমনা বন্ধুদের কাছ থেকে সাপোর্ট পেয়েছি। কয়েকটি নাম উল্লেখ না করলেই নয়। আম রায়হান জুয়েল, আ শেখ ফরিদ ভাই, ইমরান বিন বশির, এনাম, আ এরপরে আ আরো আম আমাদের নাফিস শাতিল ভাই, কিশোর পাশা ইমন ভাই থেকে শুরু করে আরো এই লিস্টটা অনেক দীর্ঘ। তবে আমি প্রচুর মানুষের, যাদেরকে আপনারা অনলাইন চেনেন না, এরকম অনেক মানুষের সাথে আমার আ কথা হতো। তারা আমাকে জানার চেষ্টা করতেন। আমি আসলে বিষয়টি গোপন রাখারই চেষ্টা করেছি। স্টিল টুডে আমি ব্যক্তিগত বিষয়টি গোপন রাখছি। কারণ যা কিছু ঘটেছে, আম
এখানে কনফার্ম করি আমি ব্ল্যাকমেইলের শিকার হইনি। আর্থিক ক্ষতির শিকার হইনি। মানসিকভাবে যেটা হয়েছে সেটার জন্য আমি আ অপর ব্যক্তিটিকে দায়ী করতে চাই না। আমি এখন পর্যন্ত তার প্রতি রেসপেক্টফুল থাকি। যেহেতু আম আমাদের সমাজে অনেক সম্পর্ক তৈরি হয়, ভাঙে। পারস্পরিক সম্মান, আ গোপনীয়তা, ব্যক্তিগত পর্যায়ে এগুলো রাখাটাই একজন মানুষের উচিত বলে আমি মনে করি। দর্শকদের অনুরোধ করব এই বিষয়ে কখনোই জানতে চাইবেন না বা এই বিষয় নিয়ে মাতামাতি করবেন না। যেমনটা আপনার বিষয়ে কেউ মাতামাতি করলে আপনার ভালো লাগবে না। সব বিষয় সব জায়গায় বলা যায় না। আমি আপনাদের কাছে দায়বদ্ধ। যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, যে পরিমাণ আপনারা আমাকে খোঁজাখুঁজি করেছেন, এই জায়গায় দাঁড়িয়ে আসলে এই কথাগুলো বলছি ট্রান্সপারেন্সির কারণে। কারণ আমি মনে করি আমি সৎ মানুষ এবং এই বিষয়টা আ ভিন্ন দিকে যাওয়ার আগে বা কেউ এই সততাকে পুঁজি করে তাদের ছোটলোকি দেখানোর আগে আমার মনে হয় যে বিষয়টি পরিষ্কার করা উচিত আমার জায়গা থেকে। এবং সত্য মিথ্যা এগুলো আপনাদের কাছে সময়ের সাথে, সাথে এগুলো সবই প্রমাণিত হয়। তো ব্যক্তিগত বিপর্যয়ের সময় আমি যখন সবকিছু বন্ধ রেখেছি আমার সহকর্মীরা বলছিলেন যে আমাকে সবাই খোঁজাখুঁজি করছে। আ তাদের অনেকেই যেমন সুলতানা রহমান আপা তিনি একজন সাংবাদিক। তিনি অনেক দূরে থাকেন আমার থেকে। কিন্তু তিনিই বলছেন যে, "আসাদ আমি প্রতিদিন ১-২ টা কল পাই যেখানে তোমার সাথে আমার ২-১ টা সই হয়েছে।" আ বা আপনারা সাইফুল আমিন ভাইকে চেনেন। তার সাথে আমি ইশতেহারে শো করেছি। তো তিনিও আমাকে প্রতিনিয়ত ফোন করতেন। আ তো এই জায়গাগুলো কি হয়েছে যে আমি একটু বিব্রত যে আমাকে অনেকে খুঁজছেন, আমি তো ফিরব না। এবং প্রায় ১ বছরের একটা প্রস্তুতি ছিল যে আমি এখান থেকে রিকভার করতে গিয়ে এর আগে আমার জীবনে এত বড় বিপর্যয়ে আমি কখনো পড়িনি। ফলে আমার এখান থেকে ফিরতে বুঝতেই পারছেন অনেক কিছু ঘটেছে। তো আমি ফিরতে গিয়ে একটু বিড়ম্বনার শিকার হয়েছি। এবং ইশতেহারে সবাই আমাকে নিয়ে কমেন্ট করছেন, "আসাদ নূর কোথায়?" এটা আমার খুব খারাপ লেগেছে। আমি আ ইশতেহারের টিম মেম্বাররা তো আর কেউ নেই। এর আগে আবুল হোসেন এবং শৌকত চৌধুরী অনেক আগেই বের হয়ে গেছেন। কারণ সবাক পাখি সেখানে নিজেকে প্রধান সম্পাদক ঘোষণা করেছেন। গায়ে মানে না আপনি মোড়ল। তাকে প্রধান সম্পাদক বানাইলো কে? সে তো একজন ফাউন্ডিং মেম্বার। হ্যাঁ, এরকম একটা প্ল্যাটফর্মের আইডিয়া আর মানে এরকম একটা প্ল্যাটফর্ম নিয়ে ভাবছিলেন Facebook ভিত্তিক বোধহয়। YouTube এ বা এটাকে জনপ্রিয় করা, এটাকে পুরো পূর্ণতা দেওয়া, এটার ক্ষেত্রে তার তেমন কোনো ভূমিকা ছিল না। সে স্ক্রিপ্ট লিখেছে। কি স্ক্রিপ্ট লিখেছে? ওই যে ধরেন খিলাফতের স্ক্রিপ্ট কার লেখা? বা এখানে সৈকত চৌধুরীর অনেক স্ক্রিপ্ট। সে দেখা গেল যে কনস্পিরেসি থিওরি নিয়ে আসে। এই তারেক রহমান আসবে না, শেখ হাসিনা চলে আসবে। এই ধরনের এগুলো আমাকে প্রেজেন্ট করতে আছে। প্রেজেন্ট করতে গেলে তো আপনি অন্য একটা স্ক্রিপ্ট থাকলে এটাই কাজ। কিন্তু ইশতেহারের আমাদের মূল ফাউন্ডিং মেম্বারদের একটা শর্ত ছিল, একটা গ্রুপ ছিল যে আমরা কোন স্ক্রিপ্ট লিখলে সেটা ওই গ্রুপে থাকবে এবং সকল মেম্বাররা ওইখানে ইনপুট দেবেন। কোথাও কোনো আপত্তি থাকলে সেটা ওইখানে মানে এডিটোরিয়াল টিম ছিলাম আমরা ৪ জনই ওই টিমে। যে এটা যাচাই বাছাই করা হবে, সংযোজন বিয়োজন করা হবে। একটা পর্যায়ে এই শেষের দিকে এসে সোহাগ পাখি আসলে প্রফেট হয়ে গেলেন। তিনি স্বৈরাচারী আচরণ শুরু করলেন। তার সিদ্ধান্ত তিনিই যা বলবেন তাই। তিনি নিজেকে প্রধান সম্পাদক দাবি করে ফেললেন। অথচ আমরা ফাউন্ডিং মেম্বার কেউ তাকেই প্রধান সম্পাদক হিসেবে ঘোষণা করিনি। বা ওটা মেনে নেওয়ার প্রস্তুতি থাকারই কথা না। এখানে একটা বিষয় বলে রাখা উচিত। সৈকত চৌধুরী কে আপনারা একটু গুগল করে জেনে নেবেন। সে সৈকত চৌধুরীর কাছে সোহাগ পাখি কোথায়? কোথায় রাজরানী কোথায়? মানে সে নিজে সৈকত চৌধুরী সে ভাবছে কি করে যে সোহাগ পাখি প্রধান সম্পাদক আর তার আন্ডারে মানে সে একটা সময় স্বৈরাচারী হয়ে আসলে আমাদেরকে মানি মেকিং মেশিন মনে করেছে। ইশতেহার থেকে যেহেতু একটা রেভিনিউ আসছে সে এটাকে কিভাবে আরো অর্থ, আরো টাকা চাই, আরো আমরা সবাই তার এমপ্লয়ি ভাবা শুরু করেছে। যেটা শুরুতে বলছিলাম যে আমি ১ পয়সাও ইশতেহার থেকে নেইনি এবং সে যদি কারো কাছ থেকে টাকা পয়সা ব্যক্তিগতভাবে নিয়ে থাকে এই দায়ভার আমার না, আমি জানি না। আপনারা কেউ দিয়ে থাকলেও সেটা আপনারা বুঝবেন। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন আমার সমমনা মানুষকে অনুরোধ করেছি যে আমাদের একজন প্রেজেন্টার আমেরিকায় আছেন, তার আসলে মাইক্রোফোন লাগবে, ক্যামেরা লাগবে, আপনি একটু যদি হেল্প করেন। বা আমাদের একজন প্রেজেন্টার ফ্রান্সে আছেন, এরকম হেল্প চেয়েছি এবং অনেকেই হেল্প করেছেন। কিন্তু ডিরেক্ট টাকা পয়সা কেউ ইশতেহারে আমার থ্রুতে কেউ দেন নাই এবং আম আ $১০০ বোধহয় একজন PayPal এ দিয়েছিলেন সেটা ইশতেহার টিমের কাছে পৌঁছানো হয়েছিল। এছাড়া আমার মনে পড়ে না। আ এবং ইশতেহারের ব্যাপারে আমি বিভিন্ন আর্টিস্ট মানে ভয়েস আর্টিস্ট হায়ার করা, তাদেরকে সম্মানী দেওয়া এগুলো আমি করেছি। কিন্তু ছিনতাইটা ইশতেহার কিভাবে হয়েছে? ওই যে সম্পাদক দাবি করে ফেলা এবং তাতেও খুব একটা আমি আপত্তি করি নাই। যে একটা ঠিক আছে একজন মানুষ আমাদের ২০১৫-১৬ র দিকে যখন অ্যাক্টিভিজম করতাম, স্টারডম এ ঢুকে যাচ্ছে। মানে তার সবকিছুতে কৃতিত্ব লাগবে। সে একদিকে এডিটর তাকে বললে সে ক্ষেপে যায়। আ তাকে বলতে হবে প্রধান সম্পাদক, তাকে বলতে হবে লেখক। এগুলো না বললে ব্যক্তিগত জীবনে ঢুকে, আমার ব্যক্তিগত জীবনে ঢুকে সে অনেক ছোটলোকি কথাবার্তা বলেছে, অসভ্য আচরণ করেছে। আ তার ব্যক্তিগত জীবনের সদস্যদের টেনে এনে নোংরামি করেছে। তো সেগুলো সে করেছে। আমি মানে আমি ছোট, তার বয়সে ছোট কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখেছি। সম্পর্কের জায়গায় তাকে আমি বড় ভাই মনে করতাম যে ওকে ঠিক আছে। একটু ২০১৫-১৬ র দিকে আমরা যখন ওই Facebook একটু লাইক-টাইক পড়তো, তখন শরীরের মধ্যে একটা জোশ কাজ করত, তার বোধহয় এখন কাজ করছে। আ নিজেকে সেলিব্রিটি ভাবছে।
ওই দোষ থেকে গিয়ে কিন্তু প্রফেটের যে স্বৈরাচারিতা ছিল বা খালুর দোষ বা আলুর দোষ যাই বলেন সবই তার মধ্যে স্পষ্ট ছিল। তাও আমি মানিয়ে নিয়েছিলাম। আমি যখন মানসিকভাবে প্রস্তুত নই, আমি ইশতেহারের কাছে হেল্প চেয়েছি। শওকত পাখির কাছে অনেক বিষয়ে হেল্প চেয়েছি। সেই হেল্পগুলো তো সে এগুলোকে পুঁজি করে তার ব্যক্তি স্বার্থ উদ্ধার করেছে। আলু আর খালুতে মিলিয়ে ফেলেছে। যাই হোক, আমি সুন্দরভাবে বললাম যে ইশতেহার থেকে জানিয়ে দেওয়া হোক আমি ইশতেহারে ফিরছি না। এবং ইশতেহারে একটি পেন্ডিং ভিডিও ছিল যেটি আমি মানা করেছি যে আমি চাই না ইশতেহারে আমার ভিডিও আসুক। কারণ আমি অফলাইনে। মানুষ ভাববে আমি আসলে আমার চ্যানেলগুলো হ্যাক হয়ে গেছে বা আমি ডিলিট করে ফেলেছি। এটা একটা মিশ্র প্রতিক্রিয়া হবে। আমি চাইনি। আমি ব্রেকে আছি, ইশতেহারে গিয়ে মানুষজন কমেন্ট করছে। তো ইশতেহারের উচিত আমাকে বিদায় জানানো। আমি ১.৫ বছরের মতো প্রায় মানে ইশতেহার শুরুর আগে তো খাটনি ছিল। তো আমি খেটেছি। আমি সম্মানজনক বিদায় চাই। এটা যেকোনো প্রতিষ্ঠান থেকে একজন মানুষকে সম্মানজনক বিদায় দেওয়া উচিত। যেহেতু ইশতেহারের সাথে আমার কোনো কিছু ঘটেনি। আমি ইশতেহারের কোনো ক্ষতি করিনি। আমি ইশতেহারের কোনো আ বিষয়ে কোনো নিয়ম লঙ্ঘন করিনি। তো আমাকে সেটা করা হলো না। লামছাম একটা পোস্ট করা হলো যেখানে নিচে লেখা হলো প্রধান সম্পাদক ইব্রাহিম খলিল সবক পাখি। এটা দেখে আমার আরো খারাপ লাগলো যে আমি একটা বিদায় চাইলাম। সেখানে আমাকে প্রেজেন্টার হিসেবে দেখানো হলো। আমি কি ইশতেহারের প্রেজেন্টার? ইশতেহারের ফাউন্ডিং মেম্বার এই যে সার্বিক আমি যতটুকু ঢাল হিসেবে ইশতেহারের ছিলাম আমার মনেও আমি কারো সাথে কম্পেয়ার করব না। কিন্তু সেটা আপনারা বুঝে নেবেন যে আমি কি ছিলাম। আমাকে প্রেজেন্টার হিসেবে দেখানো হচ্ছে। মানেই আমি সবক পাখির মানে কর্মচারী। মানে ও কি আমারে বেতন দেয়? মানে ছোট লোকের কোন পর্যায়ে গেলে পরে এই কাজটা করে? তো যখন এটি করল না, আমি খুবই মানসিকভাবে ভেঙে পড়লাম। তার সাথে যোগাযোগ করলাম। সে আমাকে বলল, "আমি আপনাকে ভাই ভাবি, এই ভাবি, এই ভাবি।" এটা পরে। এর আগে ইমরান বিন বশির আমার সাথে যোগাযোগ করলেন। কেন? ওইখানের এক প্রেজেন্টার মানে কি আউল-ফাউল কথাবার্তা বলেছে। আ সেটার কৈফিয়ত আমার কাছে ইমরান ভাই চাইলেন। কৈফিয়তের সুরে না, অ্যাজ এ ভাই হিসেবে। কারণ ইশতেহারের অনেক বিষয় তিনি আগেও জানতে চেয়েছেন। ইশতেহারের এত চমৎকারভাবে আমরা প্রেজেন্ট কিভাবে করি? তো ইশতেহারের এডিটোরিয়াল পলিসি কিরকম বা এডিটিং কিভাবে আমরা করি? কিভাবে তথ্য উপাত্ত ক্রস চেক করি? এগুলো আমরা আ এই যে ইয়েগুলো ইমরান বিন বশির যেহেতু উদীয়মান তিনি আমাদের একজন নক্ষত্র, তাকে আমি শেয়ার করেছি তার গ্রুমিং এর জন্য। আমি এভাবে ব্যক্তিগত পর্যায়ে অনেককেই গ্রুম করেছি। কিভাবে টেকনোলজিটাকে আ স্মার্টলি ব্যবহার করতে হয়। এমন না যে আচ্ছা আমি অ্যাক্টিভিস্ট, অন্য কেউ যেন ভালো করতে না পারে, আমার ক্ষেত্রে এই কাজটা করে না। ব্যক্তিগতভাবে আপনারা আমাকে যারা চেনেন জানবেন যে আমি আমার আশেপাশের সকলকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি। তো ইমরান বিন বশির যখন আমাকে ফোন করলেন, আমি তাকে খুব বিনয়ের সাথে বললাম যে, "ভাই আমি এই বিষয়ে কিছুই জানি না। আমি ইশতেহার কেন? আমি সবকিছু থেকে দূরে আছি। আমি দেখি নাই।" এবং বললেন, "আরে ইশতেহার তো এখন গরুর খামারে পরিণত হয়েছে। ওখানে তো ধর্ম ব্যবসা শুরু হয়েছে।" আমি বললাম, "ভাই আমি আবারও বলছি আমি জানি না এবং ইশতেহারের উপর আমি বিরক্ত। আমাকে ওখান থেকে বিদায় জানানো হয়নি এবং আপনি এসে আমাকে কৈফিয়ত জানাচ্ছেন।" তো তিনি বলছেন, "আমাকে অনেকেই মেনশন করেছেন ওইখানে আ ইসলাম শান্তির ধর্ম বলা হয়েছে। নবীর বুড়ির কাটার মতো ভুয়া একটি গল্প ইশতেহারে কিভাবে প্রেজেন্ট করা এই ধরনের।" আমি বললাম, "ভাই আমি এটা দেখি না।" আবারও বলছি, "আপনার এটা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করেন না।" তখন বলছে, "আমি এটা নিয়ে একটা ক্রিটিসিজম করব।" আমি বললাম, "আপনি যা ইচ্ছা করেন ভাই আমাকে।" আমি সবকিছু থেকে দূরে থাকতে চেয়েছি। এবং আপনারা অনেকেই ইমরান বিন বশিরের সেই ভিডিওটি দেখেছেন। ইমরান বিন বশির যে স্টাইলে ভিডিও করেন তিনি সেই স্টাইলেই করেছেন। তিনি এখন তার যে ধর্মীয় বেড়াজাল থেকে সদ্যমাত্র বেরিয়েছেন। আমরা যখন ১ম আ মানে এই যে নিজেকে ধর্মহীন মানুষ হিসাবে ঘোষণা দিয়েছিলাম, শরীরের মধ্যে একটা আলাদা জোশ কাজ করেছে। সহকর্মীরা একটু পিছিয়ে গেলে আমরা ক্ষেপে যেতাম। "আরে আমি এত কষ্ট করছি আপনি কেন বসে আছেন? আপনি পশ্চিমে যাইয়া চুপ হয়ে গেছেন।" এই ধরনের অভিযোগ আমরা করতাম। কিছু অভিযোগ ভ্যালিড ছিল, কিছু অভিযোগ ছিল ১ম শুরু করার কারণে আমার গায়ে জোশ বেশি। খেলার মাঠে যখন নতুন কোনো প্লেয়ার ঢোকেন আপনারা দেখবেন যে তার অনেক বেশি চঞ্চল থাকেন, অনেক বেশি লাফান, বা অনেক বেশি এনার্জেটিক থাকেন। এটাকে চঞ্চল বা লাফানো বলা ঠিক হবে না। তো ইমরান বিন বশির ভাই মনে করেছেন যে ইশতেহার আমাদের একটি সেকুলার প্ল্যাটফর্ম। তিনি সমালোচনা করে একটি ভিডিও আপলোড করেছেন। আমি ভিডিওটা তখন দেখিনি। সবক পাখি আমার সাথে ব্যক্তিগত যোগাযোগ করে আমি এই কথাগুলো কোনো কিছু ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করছি না। যেটা ঘটেছে ফ্যাক্ট। আমি কেন মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি। একটা আঘাত কাটিয়ে উঠতে না উঠতে তিনি সবকিছু জেনে আমার উপরে এত বড় একটা বিপর্যয় চাপিয়ে দিয়েছেন সেটি আমার বলা উচিত বলে মনে করি। ইশতেহারে আগাগোড়া সৎ ছিলাম এবং সততার জায়গা থেকে এই ট্রান্সপারেন্সি দরকার। আ আমি জানি না আমি অনেক কিছু নিয়ে এখন চিন্তিত যে আসলে একটা লোক এত বড় ছোট লোক হতে পারলে সে আসলে কারো কি করেছে ইশতেহারে আমি তো জানি না। ব্যক্তিগতভাবে সে তো ইশতেহার দ্বারা মারাত্মক লাভবান হয়েছে। আ এগুলো আর নাই বলি। প্রয়োজন হলে বা এইটা নিয়ে আসলে আইন আদালতের বিষয় আছে। যেভাবে ইশতেহার সে ছিনতাই করেছে। আমি ইশতেহারের কর্তৃত্ব চাই নাই। ইশতেহার আমার হোক এটা আমি চাইনি। চাইলে তো আমি বলতাম না যে আমি বের হয়ে যাই ইশতেহার থেকে, আমি বের হয়ে যাবো, আপনি ঘোষণা দেন। আমি বলতাম যে ইশতেহারের হিস্সা চাই। আপনি আমাকে এইটা দেন, ওটা দেন। না, আমি এটা করি নাই। কিন্তু আমার মনে হচ্ছে যে এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া উচিত। আমি সেটা নিয়ে ভাবছি। তো ইমরান বিন বশিরের ভিডিওটিকে আ আমাকে বললেন যে ইমরান একটি এরকম করেছে। আমি
১ম বক্তব্যে আমি তখন রাতের বেলা ওষুধ খেয়ে ফেলেছি। আমার মস্তিষ্ক অলরেডি 75% কাজ করছে না। এবং সেই মেডিসিনটি কি সম্ভবত আমার এখানে সামনে থাকবে। আ আমি সেই নামটিও মনে রাখতে পারি না। আমার নামের ঝামেলা আছে। তো সেটি অনেকে দেখে বলেন মাইল্ড, অনেকে দেখে বলেন স্ট্রং। আমি জানি না। ডক্টর যতটুকু আমাকে প্রেসক্রাইব করেছেন তার চেয়ে কমই আমি খেতাম। তো ইমরান বিন বশিরকে তিনি গালাগালি করলেন। বাবা তুলে গালাগালি করলেন, বললেন থাপড়ে দাঁত ফেলে দেবেন। কেন ইমরান এত বড় ভিডিও করেছে? কত বড় সাহস ইশতেহারের সমালোচনা করেছে। ইশতেহারের সমালোচনা করা যাবে না। ওই যে প্রফেট বললাম, ইশতেহার সবার সমালোচনা করবে, সবার সাথে বেয়াদবি করবে। তারেক রহমানকে নিয়ে কি ভিডিও আছে, খালেদা জিয়াকে, এগুলো তো ইশতেহারের ভিডিও আপনি দেখেছেন। সবাইকে হুমকি-ধমকি দিয়ে বেড়াবে, কিন্তু ইশতেহারকে নিয়ে কেউ সমালোচনা করতে পারবে না। ইশতেহার প্রফেট। এবং ইমরান বিন বশিরকে যে গালাগালিটা করলেন, আমি ওই সময় আসলে প্রস্তুত না কথা বলার জন্য। তারপরে আমি ফোন রাখলাম এবং আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে আমার মনে হলো যে এই লোক তো কোনোদিন কাউকে গালাগালি করেনি। এইভাবে একজন সেকুলার পারসন বলছে একজনকে থাপড়ে দাঁত ফেলে দেবে। এটা কোন ধরনের কথা? পরে মনে পড়লো, আরে এই লোক তো বোধহয় আমাকে গালাগালি করেছে। কারণ ভাই, চোরের মনে পুলিশ। আমি তো রে ভাই এই জিনিসের নাই, আমি বুঝবো কেন? পরের দিন আমি তাকে ভাবলাম যে, আরে এটা কেন ভাবছে যে আমি এইখানে কেন হলাম? সবকিছু থেকে আমি দূরে, আমাকে কেন টেনে আনা হচ্ছে? আমি আবার ইশতেহারের ভিডিও দেখলাম, এই ইমরান বিন বশিরের ভিডিও দেখলাম ২ বার করে, কমেন্টগুলো পড়লাম, টাইম ফ্রেম দেখলাম কমেন্টের। আমি দেখলাম ইমরান বিন বশিরকে হাজার মানুষ ওইখানে কমেন্ট করছেন, তার ওখানে গিয়ে কমেন্ট করছেন। ইমরান বিন বশির আমাকে মেনশন করেছিলেন যে তিনি ইমেইল পেয়েছেন। এইভাবে বিভিন্ন জায়গা থেকে, ব্যক্তিগত জায়গা থেকে অনুরোধ পেয়েছেন যে ইশতেহারের এরকম ধর্ম ব্যবসা নিয়ে একটা জবাব দেওয়া উচিত। তিনি দিয়েছেন এবং তার ভিডিওটা দেখে আমার মনে হয়েছে যে তিনি তো ঠিকই করেছেন। মানে তিনি কেন এখানে, মানে তিনি ধর্ম ব্যবসার জায়গায় তো ঠিকই আছেন। একজন প্রেজেন্টার, ইশতেহার হয়ে গেছে এক্সপেরিমেন্টের জায়গা। সে কথা বলতে পারছে না, কি বলছে নিজেও জানছে না। তালগোল পাকিয়ে বলছে, কোন ধর্ম খারাপ কথা বলে নাই। এই ধরনের এগুলো তো ইশতেহারের মানে আমরা তো ফাউন্ডিং মেম্বার। ইশতেহারের উদ্দেশ্য কি ছিল আমরা তো জানি। ধর্মনিরপেক্ষ একটি প্ল্যাটফর্ম। এখানে ধর্মের প্রচার যন্ত্র হবে। মানে ধর্ম ব্যবসা করতে গেলে তো অন্যের মতো করা যেতে পারে। খোল্লাম বলে কয়ে সেটা করতেই পারে ইশতেহার। তা আমি যে বেরিয়ে গেছি সেই ঘোষণাটা দাও। একটা ভালোভাবে এটার করো। ফেসবুকে কোথাও ঘোষণা নাই। ওইখানে কোনো ফটো কার্ড, আমার একটা লোকের এতগুলো ভিডিও আছে, তার জন্য একটা ফটো কার্ড ব্যয় করতে পারেন না কি? আমি চাই নাই আপনি যান ইশতেহার থেকে। কেন চাইবেন না? আমি কি মানি মেকিং মেশিন? আমারে মানে ইউজ করা গেছে খুব। মানে আমি যে সততা দেখিয়েছি সেটাকে সে দুর্বলতা ভেবেছে। এবং এই ছোট লোকের কারণে আমি তাকে ফোন করে বললাম যে, "আপনি এটা কেন করেছেন? আপনি তাকে গালাগালি কেন করেছেন? আপনি কেন মিন করছেন যে আমি এটার সাথে যুক্ত?" বলছে, "আপনি নাটক করেন না। আপনি বলেন এটা আপনি করিয়েছেন ইমরান বিন বশিরকে দিয়ে।" এটা আমাকে খুবই ট্রিগার করেছে। আমি আমার জীবনে কখনো প্রক্সি দিয়ে কোনো কাজ করিনি। আমি তাকে বলেছি, "আমি আসাদ নূর, আমার কণ্ঠ আছে। আমি বলার হলে আমি বলতে পারি। ইমরান বিন বশিরকে আমি কেন বলব?" তিনি বলেছেন, "আপনি তো পারবেন না। আপনার তো দাড়ি চুল কেটে ফেলছেন আপনি।" তো আমি তখন বলেছিলাম, আমি খুব শীঘ্রই ফিরব। যে কারণে আমি এখন ফিরলাম। যে আমার দাড়ি চুল নেই তাতে কি হয়েছে? থাকবে না। দাড়ি চুল দিয়ে তো অ্যাক্টিভিজম হয় না। আমার যা বলার আমি সরাসরি আমি এই কথাগুলো ওই কারণে আমাকে যেমন বললাম আমি নাটক করেছি। যে ইশতেহারকে সন্তানের মতো করে তৈরি করেছে সেই ইশতেহারের ধ্বংস আমি চাই না। স্টিল টুডে আমি চাই না। তো আমাকে এত বড় অপবাদ দেওয়া, কত বড় ছোট লোক হলে পরে, মানে একদম টিপিক্যাল নোয়াখাইল্লা বরিশাল্লাদের মতো কাজ করেছি। আমিও হাফ বরিশাল্লা। কিন্তু এই ধরনের ছোট লোকই চিন্তাও করতে পারে না। আমি কিন্তু এটা ভৌগোলিকভাবে রেসিজম এর কথা বলছি না। আমি বলছি টিপিক্যাল কিছু লোক আছে সমাজে, দেখবেন যে তাদের আচরণ, এটা সিলেটিদের মধ্যে আছে, এটা চাটগাঁইয়াদের মধ্যে আছে। মানে একদম দেখলেই মনে হয় যে আচ্ছা, আমি তো তোর এটা ভাবি নাই। আমি ইব্রাহিম খলিল সবাককে এত বড় ছোট লোক আমি ভাবি নাই। এর আগে অনেক ছোট লোকই করেছে। আমার ব্যক্তিগত পর্যায়গুলোকে আমি বিন্যাস এখানে করতে চাই না। তো আমি তারপরে তাকে বললাম যে, "আপনি কাজটা ঠিক করলেন না। আমি এটা আসলে আম এইভাবে এই ছোট লোকে এই অপবাদ আমি এটা মেনে নিলাম না।" আমি ফোন রেখে দিলাম এবং আমি তাকে বলেছি যে, "আমি অনলাইনে এই বিষয় নিয়ে কথা বলব। যেহেতু আপনি আমাকে ভয়ংকর একটি অপবাদ দিয়েছেন।" এবং এই ছিল ইশতেহার ত্যাগ করা এবং ইশতেহার ছিনতাই বলেন, ইশতেহার প্রফেট হয়ে যাওয়া সবই। এখন এটার মানে এই না যে আপনারা ইশতেহার দেখবেন কি দেখবেন না, এটা আপনাদের স্বাধীনতা। সেখানে ভালো কাজ করলে আপনারা দেখবেন, খারাপ কাজ করলে সমালোচনা করবেন। আমি খারাপ কাজ করলে আমার সমালোচনা করবেন। ইমরান বিন বশির ১০০ টা ভিডিও আমাকে নিয়ে বানাবেন। আমি তো তাকে থাপড়ায়ে দাঁত ফালাইয়া দেওয়ার কথা বলব না, তার বাবা-মা নিয়ে গালাগালি করব না। এবং ইমরান বিন বশির জানেন তিনি, আমি যেটা বলছিলাম উদীয়মান একজন নক্ষত্র, এবং আমি যদি তাকে দিয়ে প্রক্সি দেওয়াই, সবাক পাখির সাথে আমার ১ যুগের বেশি সম্পর্ক এবং সেটি ভেঙেছে তার ছোট লোকের কারণেই। কিন্তু ইমরান বিন বশিরের সাথে তো আমার সম্পর্ক ভাঙতে পারে। আমি যদি এরকম কোনো ছোট লোকি করে থাকি, তাহলে তিনি তো বলবেন এটা, তাই না? এগুলো কোনো কিছু গোপন থাকবে না। তিনি সবাক পাখি ইশতেহারের টিমের তিনি একা ছাড়া আর কেউ নেই। ফাউন্ডিং মেম্বার আর কেউ নেই। তিনি সবার সাথে গাদ্দারি করেছেন। এখন অর্থ আত্মসাতের কথা বলব, কি বলব? এগুলো আর বলার দরকার নেই। এগুলো আপনারা বুঝে নিয়েন। তো যখন কেউ একটা প্রতিষ্ঠানকে মানি মেকিং মেশিন মনে করে, যখন সেই প্রতিষ্ঠানে নিজের কর্তৃত্বকে মানে সে যেটা ভাববে সেটাই ঠিক, সেটাই বেঠিক, তার অন্য কারোর কোনো মতামতের কোনো নেই,
মনে হলো, সন্দেহ হলো একজনকে একটা ট্যাগ দিয়ে দেওয়া, একজন ব্যক্তির অবদান, তার অতীত, তার সততা সবকিছু পায়ে পিষে ফেলে নিজের আ এই যে ইগোর বাস্তবায়ন করা বা নিজের নোংরামিটা অন্যের উপর চাপিয়ে দেওয়া। এটা তো ভাই যে অসৎ, যে আপনার বিভিন্ন আকাম-কুকামের সাক্ষী, সে হয়তো মেনে নেবে। হ্যাঁ? সে টিম ওয়ার্ক করবে। আমি তো সেটা মানব না। আমি শুরু থেকে শেষ সৎ। এমন কোনো জিনিস নাই। আমি জানি এটার পরে সবাক নোংরামি করবে। আমি ওটার জন্য প্রস্তুত। আমি বললাম কি, আমি আইনতে মানে যতটুকু যেতে হয় আমি যাবো। কারণ আমি এগুলো গিয়েছি। মনে নেই এরশাদ মাহমুদ কি করেছে, হাসান মাহমুদ কি করেছে? অতীতের আপনারা অনেক উদাহরণ দিতে পারবেন। এই যে ইসলামিক সন্ত্রাসীরা আমাকে জেলে নিয়েছিল। তো আমি কি তাদের সারেন্ডার করেছি নাকি? দেয়ালে পিঠ ঠেকিয়ে ফেলার পরে বিদ্রোহ করে যতটুকু পেরেছি, যতটুকু তার সাক্ষী আপনারা। তো এই ছিল আসলে ঘটনা। আ আমি কারোর নিন্দা করতে আসিনি। আমি জাস্ট বললাম ট্রান্সের জন্য। কারণ এই লোক এতটাই ছোট লোক, আমার ব্যক্তিগত পর্যায়ে যারা মিউচুয়াল ফ্রেন্ড তাদেরকে গিয়ে আমার নামে নোংরা কথা বলছে। তারা আমাকে ফোন করে বলছেন যে, "আসাদ, আমাকে সবাক তোমাকে চেনাচ্ছে। আর তুমি এই লোকের সাথে আমাদের পরিচয় করায় দিলা। আমরা তারে এত ভালো ভাবলাম। ও তো একটা" মানে যাই হোক, তারা যা মন্তব্য করেছেন তাই করুক। মানে সে বুঝতে পারছে না যে একটা মানুষকে এইভাবে কলুষিত করা যায় না। আর আমি আবারও কৃতজ্ঞতা জানাই যে আপনারা যেভাবে আমাকে খুঁজেছেন, আমি এটা সত্যিই ভাবি নাই। এর আগে আমি অনেকবার অনুপস্থিত ছিলাম সোশ্যাল মিডিয়ায়। কখন? এই যে ৩ বার জেল খেটেছি। জেলে থাকাকালীন সময় তো আর সোশ্যাল মিডিয়া থাকা যায় না। কিন্তু জেল থেকে ফিরেই আমি অ্যাক্টিভিজম শুরু করেছি। আপনারা বাইতুল মোকাররমের সামনে গিয়ে আমাকে লাইভ করতে দেখেছেন। আপনারা দেখেছেন জেল থেকে বের হচ্ছি লাইভ করতে। ডিজিএফআই সমালোচনা বাংলাদেশে বসে করেছে, ডিজিএফআই গুম করেছে। আমার পাসপোর্ট কেড়ে নিয়েছে। কোনোভাবেই দমে যাই নাই। ভারতে থাকতে মানে আ কোন জায়গা থেকে আমি সরেছিলাম? হ্যাঁ, ভারতের অভ্যন্তরীণ রাজনীতি আমি কখনোই সমালোচনা করিনি। এটা আমার প্রজ্ঞা বা চিন্তা বা বাস্তবতার মধ্যেও পড়ে না। কিন্তু যেখানেই আমি আঘাতপ্রাপ্ত হয়েছি আমি সমালোচনা করেছি। সো সমালোচনা করতে পেরেছি কারণ আমি অসৎ ছিলাম না। এই জায়গাটি অব্যাহত থাকুক এবং আপনারা যেভাবে আমাকে মনে স্থান দিয়েছেন, আমি সত্যিই কৃতজ্ঞ। আপনাদের প্রতি শুভকামনা জানাই এবং অনুরোধ থাকবে যে এই ভিডিওটি আপনারা চাইলে শেয়ার করতে পারেন। ভবিষ্যতে ইশতেহার কেন্দ্রিক বা অন্য আমার ব্যক্তিগত কোনো কিছু নিয়ে আমি আর সামনে আসতে চাই না। যদি না আমাকে কোনোভাবে বাধ্য করা হয় এবং কাল আপনারা একটি নতুন সেগমেন্ট দেখতে পাবেন, লাইভ সেশন। সেটির জন্য একটু সারপ্রাইজ থাক এবং পরশু এবং এর পরের দিন প্রতিনিয়ত আপনারা ভিডিও পাবেন এবং বিশেষ কিছু ভিডিও পাবেন আ আমাদের এই আমার নামেই যে প্ল্যাটফর্ম এটি থেকে এবং খুব দ্রুত ইংরেজি একটি চ্যানেল আপনারা পাবেন। আ বহির্বিশ্বের যারা ইংরেজি ভাষী মানুষ রয়েছেন, তাদের কাছে আমাদের বাংলাদেশের দুঃখ দুর্দশা আ যা কিছু ঘটে এগুলো তুলে ধরার একটা চেষ্টা সেখানে থাকবে। আমি চেষ্টা করব হিন্দিতে, যেহেতু ভারত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র এবং আ তাদের জনগণও আমাদের বন্ধুই মনে করি। তাদের কাছেও আমাদের আ আ আমার মনে হয়েছে দীপুচন্দ্র দাস থেকে শুরু করে অনেকগুলো ঘটনায় তারা আসলে বিভ্রান্ত হন। এবং আকাশ ব্যানার্জি, ধ্রুব রাঠির মতো পরিচিত মুখরাও তারা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আসলে তাদের আ জনগণকে মিসগাইড করেন। আমার মনে হয় যে হিন্দিতেও একটি চ্যানেল থাকা দরকার। তো হিন্দিতেও একটি চ্যানেল থাকবে এবং সেই চ্যানেলগুলো আমার নামে থাকবে না। আমি আমার নাম থেকে বের হতে চাই। যদি নাম থেকে বের হতে গিয়ে ইশতেহারে যে আ টিম ওয়ার্ক আর কবে যুক্ত হব আমি জানি না। কারণ যেভাবে প্রতারিত হয়েছি এটা আসলেই খুবই আনএক্সপেক্টেড ছিল। আম ঘুণাক্ষরে ভাবিনি কিন্তু সেগুলো ঘটেছে। মানসিকভাবে আমি বারবার আমার আসলেই আমি বলব যে এটা আমারই ব্যর্থতা। আব আ হুমায়ূন আজাদের ওই কথাটি আমার মনে রাখা উচিত যে বাঙালি বিনয়কে দুর্বলতা মনে করে এবং সততার মূল্যায়ন এখানে থাকে না। তো সেক্ষেত্রে আমি যাদের সাথে কাজ করব তাদের সাথে আসলে আ আমি বলব না সবাই খারাপ। আমি তো অনেকের সাথেই সৈকত চৌধুরীর সাথে আমি কাজ করব। তার সাথে আমি অনেকদিন ধরে কাজ করেছি আগেও। আ আ আরো অনেকের সাথে আমি কাজ করব। কিন্তু সেটা আসলে এইভাবে হলে মানে প্রফেশনাল কোনো জায়গায় গেলে ইশতেহারে বা এরকম কোনো প্ল্যাটফর্ম খুললে সেখানে একদম লিখিতভাবে কেউ যেন এসে নিজেকে সম্পাদক দাবি করে ফেলতে না পারে, ফাত্রামি করতে না পারে, হ্যাঁ? প্রফেটগিরি করতে না পারে। তার মানে অদ্যুতের জায়গাকে যেন দাগ টেনে দেওয়া যায় সেটাই আমি প্রফেশনাল জায়গায় প্রফেশনাল থাকার চেষ্টা করব। সেখানে ৳১ আর্ন হলে সেই টাকার অংশই আমি নেয়ার চেষ্টা করব। তো অনেক ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর একটি বিষয় শেষে বলব বলে বলেছিলাম। মাসুদ ভাইয়ের ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে। তিনি আ শীঘ্রই মুক্ত হতে পারেন। এতটুকুই থাক। আমি আসলে বিভিন্ন ব্যারিয়ারের কারণে এখন অনেক কিছু বলতে পারছি না। আগে আপনারা দেখেছেন যখন যা বলার বলেছি এবং ভারতীয় যারা নাগরিক রয়েছেন তারাও শান্ত হয়ে গেছেন। মাসুদ ভাইয়ের ব্যাপারে তেমন কোনো চেষ্টা দেখা যাচ্ছে না। এখন আমরাই সমমনা কয়েকজন এই বিষয়টা নিয়ে ডিল করছি।
অনেক ক্ষেত্রে মন খারাপ হয় তেমন কিছু করতে পারছি না। আবার যেহেতু এটি আসলেই একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। আ যখন চিৎকার করার তখন চিৎকার করেছি। চিৎকার করে তাকে মুক্তও করেছিলাম পুলিশ স্টেশন থেকে। কিন্তু পরে তিনি আম যেটি করলেন বা তার বন্ধুরা তাকে যে পরামর্শ দিলেন, আম এরপরে তিনি এখন জেলে ঢুকে গেলেন। জেলে ঢুকে গেলে কি হয় আপনারা জানেন। তো এইটা আসলেই আনসার্টেন। হতে পারে তিনি ২ বছর আরো জেল খাটবেন। হতে পারে তিনি বের হয়ে যাবেন। এটা আসলে সময়ের উপর ছেড়ে দেই। আপনারা ভালো থাকবেন এবং এই আ নতুন ভাবে ফিরে আসা নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে আপনারা জানাবেন। সাউন্ড সিস্টেম কেমন, ক্যামেরা রেজোলিউশন কেমন, সেট কেমন, লাইটস কেমন, এগুলো আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। কারণ আমি নতুনভাবে হ্যাঁ, আমি এখনো পুরোপুরি প্রস্তুত না অ্যাক্টিভিজম এর জন্য। তাও আমি ফিরেছি। যেহেতু ফিরেছি আমি আছি এবং খুব তীব্রভাবেই আমি আ এই লড়াই চালিয়ে যাবো এবং আ যে ধাক্কাটা আমি ব্যক্তি জীবনে খেয়েছি, সেই ধাক্কা অবশ্যই আপনারা আমার মধ্যে আরো অনেক কিছু নতুনত্ব দেখবেন। সেগুলো নিয়ে আপনার অগ্রিম বলে রাখি, আপনারা কোনো ব্যক্তিগত কমেন্ট করবেন না। ধরেন আমি দেখলেন একজন অর্ধ উলঙ্গ নারীর জড়ায় আমি ছবি তুলতেছি Instagram এ। তো এটা নিয়ে তো আপনার কোনো সমস্যা নাই, তাই না? আ মানে আপনি তো এটা নিয়ে কমেন্ট করার কিছু নাই। বা আমি হয়তো কোথাও মিউজিক পারফর্ম করছি বা এটা অ্যাক্টিভিজম এ মেলাবেন না। আমার ব্যক্তি জীবনটাকে আমি অনেক বেশি উপভোগ করব এবং ব্যক্তি জীবনটাকে ব্যক্তি জীবনে রাখবো এবং যেখানে ধরেন না ব্যক্তি জীবনে আমি একটা ছবি তুলেছি। আমার সেই রাইটস আছে আমি Instagram এ আপলোড করব। আমি অ্যাক্টিভিস্ট তাই বলে কি আমার ব্যক্তি জীবন নাই? আ আমি আগে যে জায়গাগুলোতে যেতাম না, পাবে বা ক্লাবে গেলাম, আমি যা কিছু এনজয় করছি। আ আমি আইস এক্টিভিটিস করছি বা আমি হয়তো স্কিইং করছি, যাই কিছু। এগুলো নিয়ে আপনারা ভাই আপনি তো এটা করতেছেন বা ওইটা করতেছেন এই মন্তব্যগুলো করবেন না। আর যদি করেনও পরবর্তীতে এগুলো নিয়ে আপনাদের কোনো রিপ্লাই আপনাদের দেওয়া হবে না। আগেভাগে বলে রাখলাম। এখন যেরকম হঠাৎ করে নাই হয়ে গেলাম কিছু না জানিয়ে, না জানিয়ে গেছিলাম কারণ যে জানিয়ে যায় সে ফিরে আসে। যে সুইসাইড করবে বলে ও করে না। আমি সুইসাইড করার কোনো প্ল্যান আমার নাই, জীবনে থাকবেও না। তো আমি আসলে ফিরব না বলেই হারিয়ে গেছিলাম এবং দীর্ঘ সময় ফিরব না। এবং অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে মানে বাধ্য হয়ে ফিরে আসলাম এবং যেহেতু আপনাদের কোনো কিছু বলি নাই, সেহেতু আমি দায়বদ্ধতার জায়গা থেকে ইশতেহার ব্যক্তি জীবন নিয়ে বললাম। ভবিষ্যতে আমি কোনো কিছুই বলব না। আমি কোন নারীর সাথে থাকবো, কোন নারীর সাথে ছবি দেব, কি করব, আ এইগুলো নিয়ে আপনি আমারে যা ইচ্ছা তা বলবেন। যেকোনো কমেন্ট করবেন। যেকোনো আমরা বাঙালিরা অনেককে আবার পরামর্শ দেই, দিক নির্দেশনা দেই। তো সেই দিক নির্দেশনাও আমি আসলে কারোর শুনবো না। আগে থেকেই বলে রাখা ভালো এবং অনেক ভালো থাকবেন। আমি মনে করি আমি আমার জীবনে অনেক চড়াই-উতরাই পার হয়েছি। আমি বুঝি কিভাবে সারভাইভ করতে হবে। নিজের মতো করে বাঁচা। কারোর হেল্পেরও দরকার নাই, কারোর সাজেশনেরও দরকার নাই। অনেক ভালো থাকবেন। আ বাংলাদেশ এবং ভারতের যারা শ্রোতাবৃন্দ রয়েছেন